দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল গণতান্ত্রিক ভোটে রাজতন্ত্রের জয়গান। শুধু প্রদ্যুৎ কিশোরী নন, রাজ্যের ভোটে কখনো তার বোন প্রজ্ঞা, কখনো বা ছত্তিশগড় থেকে তুলে আনা কৃতি সিং। প্রদ্যুৎ নিজেই এডিসির বুটে লড়েছেন। দীর্ঘ সময় জুড়ে তার বাবা এবং মা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কখনো বিধানসভায় কখনো লোকসভায় সদস্য হয়েছেন। কিন্তু উড়িষ্যার বুটে এবার রাজ পরিবারের 12 জন সদস্যকে টিকিট দিয়েছে বিজু জনতা দল, বিজেপি এবং কংগ্রেস মিলে। উড়িষ্যার বুটের বাজারে কান পাতলেই শুধু যেন রাজরাজাদের বিজয়গাথা শোনা যাচ্ছে। এখানকার রাজনৈতিক দলগুলো ঠিক কী কারণে রাজ পরিবার থেকে এতজন প্রার্থীকে ভোটে নিয়ে আসে? ঠিক যে কারণে কংগ্রেস, কখনো মোথা, কখনো বা বিজেপি এই রাজ্যের কিরিট বিক্রম থেকে শুরু করে কৃতি সিং পর্যন্ত প্রার্থী করেছে। একই কারণে উড়িষ্যাতেও রাজ পরিবারের সদস্যদের উপরে আস্থা রাখছে রাজনৈতিক দলগুলো। সেই কারণেই এইবারের উড়িষ্যা বিধানসভা এবং লোকসভার ভোটে রাজ সদস্যদের এত ছড়াছড়ি। তাদের নির্বাচনী ক্ষেত্রসমূহে গেলে এই সময়কার অভাব অভিযোগ সবকিছু ভুলে যেন শুধুই রাজগাথা প্রচার হচ্ছে। কবে কোন রাজা কি করেছিলেন, রানীমার প্রতাপ কেমন ছিল, কিংবা কোন রাজকন্যা কত সুন্দরী ছিলেন, এই নিয়ে শুধু আলোচনা হচ্ছে। এখনো জনজাতি এলাকায় গেলে প্রদ্যুৎ কিশোরের গা ছুঁয়ে যেভাবে জনজাতি মা বোনেরা গভীর শ্রদ্ধায় নুয়ে পড়েন, তেমনভাবে এখানেও রাজ সদস্যদের ভোট প্রচারে যেন লোক উপচে পড়ছে। যেদিক দিয়ে রাজপরিবারের লোকেরা প্রচার শুরু করেছেন, সেই দিক দিয়েই তুলনামূলক অন্য নেতা নেত্রীদের চাইতে জবজবে ভিড়ে কাদাকাদি করছে মানুষ। তা বিজেপি কিংবা কংগ্রেস যে দলের সদস্য হন না কেন। গণতান্ত্রিক দেশে এখনও রাজ আনুগত্য কতটা প্রবল, তাই এখানে না এলে বোধহয় বুঝেই যেত না। নইলে উড়িষ্যা বিধানসভায় যে বিজু জনতা দলের প্রভাব প্রতিপন্থী দেশের শাসক বিজেপির কাছেও অহংকারের, সেই বিজু জনতা দল পর্যন্ত রাজ পরিবারের বাইরে গিয়ে ভিন্ন চোখে ভাবতে কষ্ট পায়। তবে এখানে এসে বোঝা গিয়েছে ত্রিপুরা থেকে উড়িষ্যায় যেন রাজভক্তি আরও অনেক বেশি। বিজেপি এবার সানাক্ষেমুন্ডি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে 28 বছরের সুলক্ষণা গীতাঞ্জলি দেবীকে। আইনের স্নাতক গীতাঞ্জলি ধারাকুট রাজ পরিবারের 5ম সদস্য, যিনি এইবারের বিধানসভা ভোটের ময়দানে রয়েছেন। তার দাদা এন সিং দেও সুরাদা কেন্দ্র থেকে 1966, 71, 77, 95 সালে 4বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং 1989 সালে আস্কা লোকসভা কেন্দ্র থেকে সাংসদও নির্বাচিত হয়েছেন। তার দিদিমা শান্তি দেবী 1990 সালে এবং তার বাবা কিশোর চন্দ্র সিং দেও 2004 সালে এই আসন থেকেই নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন। আর মা নন্দিনী দেবী 2014 সালে সানাক্ষেমুন্ডি আসন থেকে বিজয়ী হয়েছিলেন। এবার ময়দানে নামলেন গীতাঞ্জলি দেবী। নবীন পট্টনায়কের দল গীতাঞ্জলি দেবীকে কংগ্রেসের বর্তমান বিধায়ক রমেশ চন্দ্র জেনার বিরুদ্ধে লড়িয়ে দিয়েছেন এই কেন্দ্রটি উদ্ধারের বাসনা নিয়ে। বিজেপির বিশ্বাস, কংগ্রেস বিধায়ক রমেশ চন্দ্র জেনা যতই সফল বিধায়ক হন, রাজকুমারী গীতাঞ্জলি দেবীর ক্যারিসমার কাছে তিনি হেরে যেতে বাধ্য। ঘটনা যেমন অনেকটা এরকমই বোঝা গিয়েছে এখানকার লোকজনদের সঙ্গে কথা বলেও। রমেশ চন্দ্র জেনার বিরুদ্ধে মানুষের তেমন কোনো লোভ না থাকলেও রাজকুমারী গীতাঞ্জলির গ্ল্যামারের পেছনে যেন ছুটছে সবাই। এক অদ্ভুত মোহ যেন ছড়িয়ে পড়েছে গোটা বিধানসভা জুড়ে। ধারাকুট পঞ্চায়েত সমিতির বর্তমান চেয়ারপারসন গীতাঞ্জলি দেবীও যে এটা বুঝেন না তা কিন্তু নয়, বরং তার মোহ আবিষ্ট হয়ে পড়ছে কিশোর তরুণ যুবকের দল। তা দেখে অনেকটাই যেন উল্লসিত গীতাঞ্জলি। চিকিটি রাজবংশের রাজকুমার চিন্ময়ানন্দ সিরুব দেউকে এবারে চিটিকি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। চিন্ময়ানন্দ ওড়িশা মন্ত্রিসভার নগরোন্নয়ন মন্ত্রী রাজমাতা উষা দেবীর সন্তান। চিন্ময়ানন্দ হলেন চিকিটি রাজ পরিবারের 3য় সদস্য, যিনি এবার ভোটে লড়ছেন। তার ঠাকুরদা সচিদানন্দ দেও
1971 সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর 2000 সাল থেকে টানা 5 বার এই কেন্দ্রের বিধায়ক উষা দেবী। এবার মায়ের আসনেই পুত্রের অভিষেক ঘটছে। মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে চিন্ময়ানন্দ এবার এসেছেন জনসেবা করতে। যেমনভাবে আমাদের রাজ্যে মাল্টি ন্যাশনাল চাকরি ছেড়ে অনিমেষ দেববর্মা প্রথমবার আইপিএফটির বিধায়ক হয়েছিলেন, যদিও বর্তমানে তিনি মন্ত্রী হয়েছেন। এমনভাবেই উড়িষ্যার বিজু জনতা দলের হয়ে এবার ভোটে নামলেন চিন্ময়ানন্দ। বলাঙ্গীর রাজপরিবারের বধূ সঙ্গীতা কুমারী সিং দেও বলাঙ্গীর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির টিকিটে। তার স্বামী প্রবীণ বিজেপি নেতা কেবি সিং দেও পাটনাগর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। স্বামী স্ত্রী মিলেই চলছে রাজনীতির ছোটাছুটি। এই নিয়ে 5 বার বলাঙ্গীর থেকে লড়ছেন সঙ্গীতা। এর আগে 4 বারের সাংসদ ছিলেন তিনি। কালাহান্ডি থেকে লোকসভা ভোটে লড়ছেন কালাহান্ডি রাজপরিবারের বংশধর প্রাক্তন সাংসদ আরকা কেশরী দেবীর স্ত্রী মালবিকা কেশরী। 2023 সালে বিজু জনতা দল ছেড়ে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার এই রাজবধূকে প্রার্থী করল বিজেপি। বামুনধার রাজপরিবারের রানী অরুন্ধতী দেবীকে বিজু জনতা দল এবার প্রার্থী করেছে দেওঘর বিধানসভা কেন্দ্র থেকে। তিনি দেওঘরের রাজা এবং বিজেপির কমলপুরের সাংসদ নিতেশ গঙ্গাদেবের স্ত্রী। ধর্মগড় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন। এখানকার রাজপরিবারের সদস্য পুষ্পেন্দ্র সিং দেও। আঙ্গুল রাজপরিবারের সদস্য বিজেপি বিধায়ক রজনীকান্ত সিংকে এবারে টিকিট না দিয়ে তার বিধানসভা কেন্দ্রেই এবার প্রার্থী করা হয়েছে রাজবধূ সংযুক্তা সিংকে। আউল রাজপরিবারের সদস্য প্রতাপ দেবকে আউল আসনের জন্য প্রার্থী করেছে বিজেপি। ডেঙ্কানল রাজপরিবারের সদস্যা সুস্মিতা সিং দেও ডেঙ্কানল বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে এবার প্রার্থী হয়েছেন। ভুবনেশ্বরে বিজেপি কিংবা বিজেপি অথবা কংগ্রেস যে কোনো দপ্তরে তো মারলেই শোনা যায় রাজ প্রশস্তি। বোঝা যায় রাজত্ব হারানোর এত বছর পরেও রাজমোহ এতটুকু কমেনি এখনো। যেমনভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বাবা নিজেও কোনোদিন রাজা হননি। কিরিট বিক্রম যখন বালক তখনই তার মা ত্রিপুরাকে ভারতের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। কিন্তু কিরিট বিক্রমের পুত্র প্রদ্যুৎ কিশোর দেববর্মনও এখনো পর্যন্ত একেবারে রাজ গরিমায় উজ্জ্বল। এখনো পারিবারিক অনুষ্ঠানে তিনি রাজ মুকুট পরেন, রাজ তরবারি হাতে নিয়ে রাজ সিংহাসনে বসেন। রাজ ঐতিহ্য মেনে তিনি এখন রাজা। জনজাতিরাও তাকে রাজা বলেই মানেন। অথচ প্রদ্যুৎ কিশোর দূরের কথা, তার বাবাও রাজতন্ত্র দেখেননি কখনো। একই অবস্থা গোটা উড়িষ্যা জুড়ে। গণতান্ত্রিক ভোটে পটপট করে উঠছে রাজ পতাকা। ভোটের সময়ে প্রার্থীরা যেমন করে ধর্মভীরু হয়ে পড়েন, তেমনভাবে উড়িষ্যার রাজভীরুতাও যথেষ্টভাবে চোখে পড়ছে এবার। এক একটি এলাকার রাজ পরিবারের সদস্যদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেখানে। আর দলমত নির্বিশেষেই সেই অঞ্চলের মানুষেরা রাজ আনুগত্য দেখাতে যেন কার্পণ্য করছেন না, যেন রাজ মায়াজালে বাধা পড়েছে উড়িষ্যা। সোজা সাপটা শূন্য নয় তো। আছে দিন আরো সুশাসনের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে। কিন্তু এই রাজ্যে বাস্তবে না আছে দিন, না সুশাসন, কোনো কিছুই নেই মনে হয়। পাহাড় লাইনের ধস নামুক বা রেল লাইন বেলাইন হোক, সাথে সাথে এই রাজ্যে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যায়। সে জ্বালানি হোক বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোক। অবাক করার মতো ঘটনা হচ্ছে, রাজ্যে যেন 7 দিনের জন্য জ্বালানির মজুদ থাকে না। আসলে নামেই উন্নয়ন, নামেই আছে দিন, নামেই যা সুশাসন। গত কয়েকদিন ধরে জ্বালানি নিয়ে গোটা রাজ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে যে কোথায় বাফার স্টক? প্রশ্ন উঠছে কেন আজ পর্যন্ত আগরতলা শহরে জ্বালানি তেলের মজুদ ভান্ডার গড়ে তোলা হয়নি। এছাড়া পাহাড়ে ধস নেমে রাস্তা হয়তো 3 দিন বা 4 দিন বন্ধ থাকবে, কিন্তু তাতে রাজ্যের সংকট তৈরি হবে কেন? কেন ধর্মনগরে 15 দিনের জ্বালানি মজুত রাখা হয় না? ত্রিপুরার মতো অবস্থা দেশের অন্য কোনো রাজ্যে হয় বলে মনে হয় না। আসলে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার যতই সবকা সাথ সবকা বিকাশের গল্প বলা হোক না কেন, যতই আছে দিন আর ঘর ঘর উন্নয়নের কথা বলা হোক, আসলেই এই রাজ্যের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। 3 দিন পাহাড়ে রাস্তা বন্ধ করে থাকলে গোটা রাজ্যে হাহাকার তৈরি হয়ে যায়। এই অবস্থা যুগ যুগ ধরে।
তাহলে কেন্দ্রের 10 বছর আর রাজ্যের 6 বছরে আমাদের এ রাজ্যের প্রাপ্তি আসলে কি? শূন্য নয় তো?